আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, মিশর, জর্ডানকে চান ট্রাম্প। মার্কিন সমর্থিত গোষ্ঠীর থেকে তেলক্ষেত্র দখলে নিল সিরিয়ার সেনারা। ইউক্রেনে ভয়াবহ জ্বালানি সংকট, সুযোগ থাকলে রাজধানী ছাড়ার পরামর্শ। সর্বোচ্চ নেতার উপর হামলা মানেই যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির। ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পতনের ডাক। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, মিশর, জর্ডানকে চান ট্রাম্প। গাজা শাসনের ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানের পর মধ্যপ্রাচ্যের ৩ দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথক বিবৃতিতে তুরস্ক, মিশর ও জর্ডান ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। খবর আল জাজিরার। রোববার ১৮ জানুয়ারি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজা আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রণালয়টি জানায়, দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। এর আগে রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। আগের দিন অর্থাৎ শনিবার তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, একদিন আগে প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ আর্দোগান ট্রাম্পের কাছ থেকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেল আত্তি শনিবার জানিয়েছেন, ট্রাম্পের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে বোর্ডে যোগ দেওয়ার যে আমন্ত্রণ জানানো হয়েছে, মিশর সেটি পর্যালোচনা করছে। তবে ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অভ্রুক্ষিত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয়ে গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অফ পিস অধীন গঠিত গাজা এক্সিকিউটিভ বোর্ডের গঠন ইসরায়েলের সাথে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার বিরাট সম্মান। বোর্ড অফ পিস গঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। মার্কিন সমর্থিত গোষ্ঠীর থেকে তেল ক্ষেত্র দখলে নিল সিরিয়ার সেনারা। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রিত তেল ক্ষেত্র ওমর এবং গুরুত্বপূর্ণ কোনোকো গ্যাস ক্ষেত্র দখল করেছে সিরিয়ার সরকারি সেনা। রোববার ১৮ জানুয়ারি নিরাপত্তা ও সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। দেইর আজ-জোর প্রদেশে ইরাক সীমান্ত ঘেঁষা তেল সমৃদ্ধ এলাকায় সরকারি বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে এসব কৌশলগত স্থাপনা তাদের নিয়ন্ত্রণে আসে। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত এই তেল ও গ্যাস ক্ষেত্রগুলো ছিল কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর অন্যতম প্রধান আয়ের উৎস। সরকারি কর্মকর্তারা জানান, এসব তেল সম্পদ দীর্ঘদিন ধরে কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়ারা তাদের স্বশাসিত অঞ্চল পরিচালনায় ব্যবহার করছিল, যার ফলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা গত সপ্তাহে বলেন, একটি মিলিশিয়ার পক্ষে দেশের 1/4 এলাকা এবং প্রধান তেল ও পণ্য সম্পদ নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে সিরীয় সেনাবাহিনী উত্তর পূর্ব সিরিয়ার আরব অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে। সরকারি সূত্র জানায়, আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে আক্রমণের ফলে কুর্দি বাহিনী পরাস্ত হয়। এর ফলে সরকার ও তাদের মিত্ররা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে প্রায় 150 কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ন্ত্রণে নেয়, যা ইরাক সীমান্তের কাছে বাগুজ থেকে শুরু করে আল সুহেল ও বুসাইরার মতো গুরুত্বপূর্ণ শহর পর্যন্ত বিস্তৃত। কর্মকর্তাদের দাবি, এই অগ্রগতির মাধ্যমে দেইর আজ-জোর প্রদেশের অধিকাংশ অংশ এখন সরকারি নিয়ন্ত্রণে এসেছে। অঞ্চলটি সিরিয়ার প্রধান তেল ও গম উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। শনিবার রাতে সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর তাবকার সংলগ্ন বাঁধ এবং রাক্কার পশ্চিমে অবস্থিত ফ্রিডম ড্যাম বা পূর্বে বাথ ড্যাম দখলে নেয়। তবে কুর্দি কর্তৃপক্ষ এসব সামরিক স্থাপনা হারানোর কথা স্বীকার করেনি।
তারা জানিয়েছে বাঁধ এলাকায় এখনও সংঘর্ষ চলছে ও দামেস্ক পূর্ব আলেপ্পো থেকে বাহিনী প্রত্যাহার সংক্রান্ত চুক্তি ভেঙে নতুন করে অভিযান চালাচ্ছে। কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের অভিযোগ, সরকার আরব ও কুর্দিদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। এক বিবৃতিতে তারা জানায়, আমরা একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছি। হয় প্রতিরোধ গড়ে তুলব, নয়তো সব ধরনের অবিচারের মুখোমুখি হয়ে মর্যাদাহীন জীবন বেছে নিতে হবে। ইউক্রেনে ভয়াবহ জ্বালানি সংকট, সুযোগ থাকলে রাজধানী ছাড়ার পরামর্শ। তীব্র শীতের মধ্যেই ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এই অবস্থায় যাদের বিকল্প আবাসনের সুযোগ রয়েছে তাদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। ক্লিচকো জানান, শহরের ইতিহাসে এই প্রথম এত তীব্র শীতের মধ্যে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎ ও গরমের সুবিধা ছাড়া রয়েছে। জানা গেছে, রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিয়েভে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তীব্র শীতের মধ্যে এমন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘর গরমের ব্যবস্থা বন্ধ থাকছে। এমন পরিস্থিতিতে রাজধানী কার্যত সংকটে পড়েছে বলে জানান কিয়েভের মেয়র ক্লিচকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিচকো বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক পরিবার দিনে প্রায় 20 ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে ও প্রায় 6000 অ্যাপার্টমেন্ট ভবনে তাপ ব্যবস্থা বন্ধ রয়েছে। এদিকে মেয়রের শহর ছাড়ার আহ্বানের সমালোচনা করেছেন স্থানীয় বাসিন্দারা। সমালোচকদের মতে, অনেক বাসিন্দার যাওয়ার মতো কোনো জায়গা নেই ও এই আহ্বান মূলত কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রমাণ। সর্বোচ্চ নেতার ওপর হামলা মানেই যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। রবিবার এমন সতর্কতা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের মহান নেতার উপর আঘাত মানে ইরানি জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করার পরই পেজেশকিয়ান এই প্রতিক্রিয়া দেন। এদিকে নজরদারি সংস্থাগুলি জানিয়েছে, কর্তৃপক্ষের আরোপিত যোগাযোগ ব্ল্যাকআউটের 10 দিন পর রবিবার ইরানে সীমিত মাত্রায় ইন্টারনেট সংযোগ ফিরে এলো। ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক দুর্দশা নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। 8ই জানুয়ারি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করার পর কঠোর দমন অভিযানের মধ্য দিয়ে আন্দোলনের তীব্রতা কমে যায়। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছেন, বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ ছিল, পরে তা রায়োটে রূপ নেয় এবং এর পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রু রাষ্ট্রের প্রভাব রয়েছে। জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধে সমর্থন দেওয়া ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে বিক্ষোভকারীদের হত্যা করা হলে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হবে। যদিও ওয়াশিংটন কিছুটা পিছু হাঁটছে বলে মনে হচ্ছিল, শনিবার পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প 37 বছর ক্ষমতায় থাকা খামেনিকে লক্ষ্য করে বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কথার লড়াই চললেও ইরানি কর্তৃপক্ষ দাবি করছেন, রাস্তাঘাটে পরিস্থিতি এখন শান্ত। এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে সাজোয়া যান এবং মোটরসাইকেল সহ সেনাবাহিনীর টহল দেখা গেছে। শহরের একটি নতুন ব্যানারে দেখা যায়, যেখানে পূর্বাতন ইরানি শাহ, উৎখাতিত ইরাকি শাসক সাদ্দাম হোসেন এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয়লাভ করেছে। ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু শীঘ্রই এটি গণবিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে সেনাবাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে হাজার হাজার লোক নিহত হয়। তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। শনিবার এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। খামেনি লিখেছেন, এই ষড়যন্ত্র সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই ষড়যন্ত্র আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে।
খামেনি জোর দিয়ে বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করেন তিনি। এদিকে রয়টার্স বুধবার জানিয়েছে ইরানের উপর মার্কিন হামলা আসন্ন, তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি। ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক করা বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। খামেনি জোর দিয়ে বলেছেন, হ্যাঁ, আমরা হিংসার আগুন নিভিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, তেহরানের কর্তৃপক্ষ দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে না, তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে একজন ঊর্ধ্বতন ইরানি অফিসার সংস্থাটিকে বলেন, তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র যদি ইসলামিক রিপাবলিকে হামলা চালায় তাহলে তারা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পতনের ডাক। আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল, রাজপথে লাখো মানুষের ঢল। তেল আভিভ থেকে জেরুজালেম সবখানেই একটাই প্রতিধ্বনি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। গদি বাঁচাতে মরিয়া নেতানিয়াহু কি এবার সত্যিই পতনের মুখে? আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। টানা কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে ইসরায়েলে, তবে গত কয়েকদিনে তা রূপ নিয়েছে গণবিস্ফোরণে। গাজা যুদ্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগে ফুঁসছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যুদ্ধ নয় বরং জিম্মিদের জীবিত উদ্ধার করে আনা হোক, আর এই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে বিবি খ্যাত নেতানিয়াহুকে। শুধু রাজপথ নয়, নেতানিয়াহুর পায়ের তলার মাটি কাঁপছে খোদ সরকারেও। মন্ত্রিসভার ভেতরেও দেখা দিয়েছে চরম ফাটল, বিশেষ করে প্রতিরক্ষা বাজেট এবং অতি ডানপন্থী মিত্রদের চাপের মুখে দিশেহারা প্রধানমন্ত্রী। বিরোধীরা একে দেখছেন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে। ইসরায়েলি নাগরিকদের বড় একটি অংশের মতে নিজের বিচার এড়াতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন তিনি। একদিকে ঘরের ভেতরে প্রবল জনরোষ, অন্যদিকে আন্তর্জাতিক মহলের চাপ, সব মিলিয়ে গোলধাঁধায় বর্তমান প্রশাসন। আগাম নির্বাচনের দাবি এখন জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত কয়েক দশকের মধ্যে ইসরায়েল এতটা বিভক্ত কখনোই ছিল না। নেতানিয়াহুর মিস্টার সিকিউরিটি ইমেজ এখন বড়সড় প্রশ্নের মুখে। শেষ পর্যন্ত জনরোষের মুখে নেতানিয়াহু কি নতি স্বীকার করবেন, নাকি ক্ষমতার দাবার চালে আবারও উল্টে দেবেন সব সমীকরণ? সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী।